সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিছু তোমাদের সাহিত্য পাঠের কিছু বিষয় বাকি রয়ে গিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। ব্যাকরণ অংশ প্রায় আমার যে অংশটা ছিল সেটা শেষ হয়ে গেছে। সাহিত্য পাঠ থেকে যে কবিতা এবং গল্প প্রবন্ধ যেগুলো বাদ পড়েছে সেগুলো থেকেই আমরা মূলত আলোচনা করবো বাকি ক্লাসগুলো। তো আশা করি তোমরা ভালো আছো। আমি একজনকে দেখতে পাচ্ছি কেবল, বাকিরা পরে এসে জয়েন করলে আমরা সেটা দেখতে পাবো। আমরা শুরু করছি। আজকের বিষয় হচ্ছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। আমরা নামের শিরোনাম দেখেই বুঝতে পারছি 18 বছর বয়স, যে মূলত এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। 18 বছর বয়সে একজন মানুষ, একজন শিশু তার শৈশবকে অতিক্রম করে, কৈশোরকে অতিক্রম করে যৌবনে পদার্পণ করার যে মুহূর্ত, যে সময়, সেই বিষয়টা যেরকম শারীরিক ভাবে পরিবর্তন আসে, ঠিক একইভাবে মানুষের মনের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে। সেই যে পরিবর্তনের সময়, সূচনা, তার ভেতরে এক ধরনের শৈশবকে অতিক্রান্ত করে যৌবনের শুরু। ফলে তার মনন জগতেও এক ধরনের পরিবর্তন আসে। শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার মনন জগতে পরিবর্তন আসে। সেই মনন জগতে পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে একটা নতুন জীবন, নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন, তার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়, এক ধরনের প্রতিজ্ঞা তৈরি হয়, এক ধরনের শপথ তৈরি হয়। এবং একই সাথে এই বয়সের, একই সাথে যেহেতু এটা সবকিছুই নতুন মনে হয় এবং সবকিছুকেই একটা চ্যালেঞ্জিং মনে হয়, ফলে এই জায়গা থেকে এটার একটা চ্যালেঞ্জও আছে এই বয়সে। সেই জায়গা থেকে কবি আহ এই কবিতাটাকে বর্ণনা করেছেন। তো আমরা প্রথমে কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু আমরা জেনে নেবো এট এ গ্ল্যান্স। আমরা সুকান্ত ভট্টাচার্য নামটা সবাই জানি, এবং অনেকেই তাকে কিশোর কবি বলেন, দ্রোহের কবি বলেন, রাজনীতির কবি বলেন, অনেক ধরনের অভিধায় তাকে অভিহিত করেন। সেই সময় তিনি যখন তার কবিতাগুলো রচনা করেছিলেন, সেই সময় মূলত ব্রিটিশ শাসনের প্রায় শেষের দিকে, এবং তিনি খুব কম সময় এই পৃথিবীতে ছিলেন। এবং সেই সময়ে, কম সময়ের ভিতরেই তা আসলে তার বয়সের সেই জায়গা থেকেই তিনি তার কবিতাগুলো তিনি লিখেছেন, এবং সবগুলোই খুব উদ্দীপনাময়, স্বপ্ন জাগানিয়া এবং নতুন চিন্তা উদ্রেককারী প্রত্যেকটা কবিতা আমরা দেখি। এবং তার মধ্য থেকে আমরা এই আজকের যে কবিতা আমরা পাঠ্য বিষয়, সেটা হচ্ছে 18 বছর বয়স। এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং সুকান্ত ভট্টাচার্য, যিনি মাত্র 21 বছর, প্রায় 21 বছর ছিলেন এই পৃথিবীতে, তিনি কি অসাধারণ কবিতা লিখে গিয়েছেন, অসাধারণ প্রতিভা ছিল তার, সেটা আমাদের কাছে অদ্ভুত লাগে। তার জন্ম এখানেই, আমাদের এই এপার বাংলায়, আমরা যেটাকে বাংলাদেশ বলছি, তখন তো সেটা সেরকম ছিল না। সেই বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নিবারণচন্দ্র বৎসাচার্য এবং সুনীতা দেবীর কুলে তিনি আসেন। সেখানে একটা দৈনিক স্বাধীনতার কিশোর সভা নামক অংশের তিনি একটা শুরু থেকেই সেটা সম্পাদনা করেন, এবং আমৃত্যু সেটা তিনি দায়িত্ব পালন করেন। সেই সময়ে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল, সেই সময়ে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি খুব মুখর ছিলেন তার লেখায়, এবং একই সাথে তিনি রাজনৈতিকভাবে খুবই সচেতন একজন শিল্পী, একজন কবি ছিলেন। ফলে তার কবিতার মধ্যে আমরা দ্রোহের কথা দেখি, নতুন স্বপ্নের কথা দেখি, মানব মুক্তির কথা দেখি, বিপ্লবের কথা দেখি, বিদ্রোহের কথা তার কবিতার মধ্যে আমরা শুনি। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এবং আসলে তিনি বেঁচে থাকতে কোনো কাব্যগ্রন্থই তার কিন্তু বেঁচে থাকা অবস্থায় আলোর মুখ দেখেনি। ফেসিবাদ বিরোধী তখন একটা শিল্পী সংঘ ছিলেন, লেখক শিল্পী সংঘ, সেখানে তিনি আকাল নামে একটা কাব্যগ্রন্থ, সেটাও তিনি সম্পাদন করেন। এই ছিল মোটের উপর তার মানে সংক্ষিপ্ত যদি আমরা পরিচিতি বলি সেটা। ফলে আমরা দেখব যে তিনি যে স্বাভাবিকভাবেই, যে যিনি লিখছেন, যিনি কবি, যিনি লেখক, যিনি সাহিত্যিক, তার জীবন দৃষ্টিভঙ্গি সেই কবিতাতে, সেই প্রবন্ধতে আমরা সবসময় দেখবো সেটার একটা ছায়া, একটা দৃষ্টিভঙ্গি অবশ্যই সেখানে প্রতিফলিত হয়। আমরা কবিতা শুরু করব। 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃসহ।
স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দৃশ্যায়সেরা দেয় যে উকি। আমি শুরুতে বলেছিলাম যে এই বয়স, খেয়াল করে দেখো, আমরা যখন একটা সময় শৈশবে আমরা মা বাবা আমাদের বড়জনদের হাত ধরে আমরা হাঁটতে শিখি, আমরা চিনতে শিখি, আমরা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় কারো না কারো হাত ধরে, যেহেতু সবগুলোর সাথে আমাদের আমরা সবগুলোর সাথে আমরা নতুন ভাবে পরিচিত হই, প্রত্যেকটা জিনিসের ভিতরে প্রত্যেকটা বিষয়ের দিকে আমরা বিস্ময়ে তাকাই, বিস্ময়ে আমরা হতবাক হই, বিস্ময়ে আমরা বিস্মিত হই। এই যে বিস্মিত হওয়া, এই জায়গা থেকে কিন্তু মানুষের সৃষ্টির প্রেরণা, মানুষের জানার প্রেরণা তৈরি হয় সেই বিস্ময় থেকে। এই যে বিস্ময় মানুষের কাছে, শৈশব, পুরো শৈশবটাই সে কাটিয়ে দেয় বিস্ময়ে। প্রত্যেকটা জিনিস প্রথম যখন নতুন দেখে তার মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়, তার মধ্যে কৌতূহল তৈরি হয়, তার জানার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, এবং সেটা অবশ্যই সে কারো না কারো সহযোগিতায় সেটা চিনে নেয়, সেটা জেনে নেয়, সেটা জানার চেষ্টা করে। এমনকি নিজের জীবন যে পরিচালনা করবে, হাঁটা, খাওয়া, চলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা মা বাবা, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা থাকেন পরিবারের, এবং আমাদের স্কুল কলেজে এইরকম আমরা কিন্তু শিখে নেই, প্রাতিষ্ঠানিকভাবে, অপ্রাতিষ্ঠানিকভাবে। এবং পরিবার তো একটা প্রতিষ্ঠানই সেই জায়গা থেকে। তো এইগুলা কিন্তু কাটিয়ে উঠে যখন আমরা 18 বছর বয়স বা এই বছরের কাছাকাছি, 18 বছর বয়স বলতে তো কেবল 18 বছর না, এটা 17 বছরও হতে পারে, এটা 19 বছরও হতে পারে, 20 বছরও হতে পারে। যাই হোক, এটা একটা নির্দিষ্ট একটা বয়স দেওয়া হয়েছে বলতে এইটাই তারুণ্যের যে সূচনা। সেই তারুণ্যের সূচনা যখন হয় তখন আমরা সেই শৈশবের স্মৃতিকে পিছনে ফেলতে চাই। শৈশবের স্মৃতিকে আমরা কি করতে চাই? কাটিয়ে উঠতে চাই। শৈশবের স্মৃতিকে আমরা পিছনে ফেলে আমরা আত্মপ্রত্যয়ী, আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে চাই। এবং আমাদের আত্মবিশ্বাস তখন, আমি এখানে একটা কথা বলছি যে আত্মবিশ্বাসের পারদের স্তর একদম ঊর্ধ্বে থাকে, আমরা প্রচন্ড রকম আত্মবিশ্বাসী থাকি, কারণ তখন আমাদের শরীর মনে এক ধরনের আহ খুব এক নতুন একটা উদ্দীপনা তৈরি হয়। এই যে উদ্দীপনা তৈরি হয়, আমরা স্বপ্ন দেখতে শুরু করি, আমরা কল্পনা করতে শুরু করি। এই যে স্বপ্ন কল্পনা, সেই কল্পনাগুলো অনেক সময় দুঃসাহসী হয়ে ওঠে। সেই দুঃসাহসী কল্পনার সাথে আমরা, আমাদের প্রশ্রয় থাকে, তাই না? দুঃসাহসী কল্পনা, দুঃসাহসী স্বপ্ন আমরা দেখতে শুরু করি সেই যৌবনের শুরুতেই। নতুন কোনো কিছু করার, নতুন কিছু করার আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি হয়, ফলে আমাদের ভিতরে একটা স্পর্ধা তৈরি হয়, তাই না? অদম্য সাহস তৈরি হয়, প্রেরণা তৈরি হয়। অনেক সময় সাহস এবং দুঃসাহস, এই জায়গা থেকে আমাদের একটা দোলাচলে আমরা দুলতে থাকি, এবং এই বয়সেই সেগুলা হয়। হ্যাঁ, শরীরের যেরকম পরিবর্তন হয়, আমাদের মনে সেই রকম সেই চেতনার সঞ্চার হয়। এই বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যোগী। সারা পৃথিবীতে আমরা দেখবো যে মানুষ যারাই নতুন কিছু করেছে তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে। এমন নয় যে সবাই 18 বছর বয়সেই সবকিছু করে ফেলছে, তা নয়। আমি বলছি সেই সময়ে মানুষের মধ্যে, যেহেতু এটা একটা খুব ট্রানজিশনাল যুগ, সন্ধিক্ষণ আমরা বলবো, সন্ধি ক্ষণ বয়সের, সেই জায়গায় আমরা ঠিক করে নেই আসলে আমার জীবনে আমি কি করব। একটা কিছু সঠিক পথ বেছে নেওয়া, সেই সময়টাই হচ্ছে 18 বছর বয়স। ফলে এটা খুব দুঃসহ, এটার মধ্যে ঝুঁকি আছে, এবং সেখানে একই সাথে স্বপ্ন দেখার একটা আহ বয়স, এটা হচ্ছে 18 বছর বয়স। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এই বয়সে আমরা কোনো ভয় পাই না। ভয় পাই না বলতে এই বয়সে আমরা ভয় পেতে চাই না, এটা হলো কথা। আমাদের বয়সের কারণে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার অনেক সময় আমাদের থামিয়ে দিতে চায়। হ্যাঁ, অনেক সময়, হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা তোমরা করবে না, এরকম। কিন্তু আমাদের ভেতরে, সেই তারুণ্যের ভেতরে সেই স্পর্ধাটা তৈরি হয়, তারুণ্যের ভিতরে সেই প্রেরণা তৈরি হয় নতুন কিছু করার, খুব স্বাভাবিক। হ্যাঁ, এবং সেই সময়ে যতই বাধা সামনে আসুক, হ্যাঁ, কবি এখানে বলছেন পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। তখন মনে হয় যদি আমার পায়ের পদাঘাতে আমি পাথর ভেঙে ফেলতে পারি, পায়ের পদাঘাতে আমি পাহাড় ভেঙে ফেলতে পারি, তাই না? তো সেইখানে পাহাড় অতিক্রম করারও কিন্তু শক্তি আমরা তখন পেয়ে যাই। আহ বলিউডের একটা সিনেমা আছে মাঝি দ্য মাউন্টেন ম্যান, তোমরা বোধহয় এটা দেখেছো অনেকেই, বা না দেখলেও দেখেনি বা। তো সেখানে একটা ভদ্রলোক একটা পাহাড় ডিঙিয়ে, একটা গ্রাম, সেই জায়গায় গ্রামের মানুষ একদম জনবিচ্ছিন্ন বলা যায়, এরকম সভ্যতা থেকে অনেকটাই।
তাদের উন্নয়ন সবকিছু থেমে গিয়েছিল। তো সেই পাহাড়টা সে সরকারও সেটা, রাষ্ট্রও সেটা ভাঙার চিন্তা করে নাই কখনো, এদিকে রাস্তা হতে পারে এটা ভাবনাই তাদের মধ্যে ছিল না। কিন্তু একটা ভদ্রলোক সারা জীবন তিনি কাটিয়ে দিয়েছিলেন। অনেক সেই সংগ্রামটা দেখানো হয় যে পাহাড় কাটতে 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 এক সময় সে রাস্তা তৈরি করে। এটা অসাধারণ একটা একটা বিষয়, একটা প্রেরণা। যদিও তার বয়স 18 ছিল না, আরো বেশি ছিল, সেটা বিষয় না, এটা বাস্তব ঘটনা। সেই মাঝি কিন্তু পাহাড়টাকে ডিঙিয়েছিল, রাস্তা বের করেছে, এবং তারা সেই নতুন সভ্যতার সাথে, আধুনিক যুগের সাথে, সেই গ্রামের মানুষ চিকিৎসা বলি সব জায়গা থেকে, মানে সব বিষয়ে, মানে তার স্ত্রী মারা গিয়েছিলেন এই পাহাড়ে, সেই জায়গা থেকে তিনি এটা করার প্রেরণা পেয়েছিলেন। আমরা দেখবো যে সারা পৃথিবীতে এরকম, এমনকি আমরা এত দূরে যাওয়ার দরকার নেই, আমাদের সবচেয়ে মহত্তম, আমাদের জাতি হিসাবে সবচেয়ে মহত্তম যে অর্জন, সবচেয়ে মহান যে অর্জন, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। এই যে বিষয়গুলো এখানে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল যারা, তারা ছিল তরুণ। এই যে তরুণরা অগ্রণী, সবচেয়ে অগ্রণী, মানে মাঠ লেভেলে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন ছিল তরুণরাই। এই যে তরুণরা ছিল বলেই বোধহয় আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি, এবং সব জায়গায় দেখবো তরুণরাই সামনের দিকে আসে, বৃদ্ধরা না। বৃদ্ধ কিন্তু কেবল বয়সের দিক থেকে না, মনের দিক থেকেও হয়। আমরা অনেক, ওই যে কবি নজরুল ইসলাম বলেছিলেন, কাজী নজরুল ইসলাম, আমরা তাকে দ্রোহের কবি বলি, আমরা তারে যৌবনের কবি বলি। সেই কবি বলেছিলেন যে আমরা বৃদ্ধের ভেতরেও আমরা তারুণ্য দেখতে পারি, আবার যৌবনের ঊর্ধ্বের নিচেও আমরা সেই যে বৃদ্ধ লুকিয়ে থাকতে পারে না, এটা আমরা দেখি। হ্যাঁ, তো পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধায়, এই বয়সে সব ধরনের বাধাকে অতিক্রম করার যে পথ হয়, নিজের ভিতরে বিশ্বাস, সেটা কিন্তু এই বয়সেই থাকে। কখনোই কোথাও সেটা কোনো বাধার কাছে মাথা নত করতে চায় না, কোথাও মাথা নত করতে চায় না। স্পর্ধায় মাথা তুলে দাঁড়ানোর যে বয়স, যে শক্তি, তখন সেই বয়সেই থাকে। ফলে এই বয়সে কখনোই মানে কাঁদা বা আহ, আফসুস, যে বিষয়টা আমরা বলি, কাঁদা বলতে তো কাঁদে না, এই যে একটা আফসুস, যে আমরা শৈশবে দেখবা যে খুব ছোট্ট একটা বিষয়, হয়তো একটা ক্যান্ডি, একটা চকলেটের জন্য আমরা কান্না করি, তাই না? খুব ছোট্ট একটা বিষয়, একটা কাগজের জন্য হয়তো আমরা কান্না করেছি, খুব ছোট্ট তুচ্ছ বিষয় নিয়ে আমরা কান্না করে আমরা একদম চোখের জলে আমাদের একদম মুখ ভেসে গেছে, বুক ভেসে গেছে, এরকম অবস্থা। কিন্তু এই বয়সে তা নয়, প্রচন্ড অভিমান, প্রচন্ড প্রত্যয়, প্রচন্ড সাহস, শক্তি, আত্মবিশ্বাস, সেগুলো আমরা এই তারুণ্যের সূচনাতে আমরা পেয়ে থাকি। ফলে বলছেন যে এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়সে মানুষ আহ আফসুস নয়, বরং নতুন কিছু করার প্রেরণা সে নিজের মধ্যে পেয়ে থাকে, বিশ্বাস সেটা তার মধ্যে সঞ্চারিত হয়, প্রুথিত হয়। এ বয়স জানে রক্তদানের পণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। আমি যেটা বলেছিলাম যে আমাদের মহত্তম অর্জন সেই স্বাধীনতা যুদ্ধে শহীদ জননী জাহানারা ইমাম, তার সন্তান শহীদ রুমি, তিনি যখন আহ তিনি আজকের সেই বুয়েট, তখন এটার নাম বুয়েট ছিল না, তো সেই ইঞ্জিনিয়ারিং কলেজে তিনি চান্স পেয়েছিলেন, এবং সে এমআইটি তে তার একটা অ্যাপ্লিকেশন তিনি করেছিলেন, সেটা অ্যাকসেপ্ট হয়েছিল। তো রুমি এসে বলছেন মাকে যে মা, আমি আহ ইয়ে করতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, মুক্তিযুদ্ধে যেতে চাই। রুমির বয়স ছিল সেরকম 18 বছর। শহীদ রুমি তখন তার মাকে বলেন, মা আমি যুদ্ধে যেতে চাই। মা কোনো কথা বলতে পারেননি, নির্বাক ছিলেন। কেন নির্বাক ছিলেন? কারণ হচ্ছে সেই শহীদ জননী জাহানারা ইমাম, তিনি সবসময় সত্যের কথা বলেছেন, তার সন্তানকে শিখিয়েছেন যে সত্যের পথে থাকতে, সাহসী হতে, সব ধরনের ইতিবাচক যে বিষয়গুলো, সেগুলো তাকে শিক্ষা দিয়েছেন ছোটবেলা থেকে। এবং দেশের জন্য কাজ করা, দেশের জন্য যুদ্ধে যাওয়া, এটা তো ন্যায় ছিল, এটা সত্য ছিল, এই পথে থাকা সেই সময়ে অবশ্যই উচিত, এটা বিরোধিতা করা উচিত না। ফলে মা সেখানে নির্বাক হয়ে গেছেন, তিনি কথা বলতে পারছেন না। তখন আহ শহীদ রুমি আবারও বলছে, মা তুমি আমাকে বলো, আমি আমি যুদ্ধে, আমাকে অনুমতি দাও। মা দেখলেন যে আমার সন্তান যেরকম প্রত্যয় নিয়ে, যেরকম বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে, আমি তাকে তো আটকাতে পারি না, আবার তাকে বাধাও দিতে পারি না, সেটা তার একটা আদর্শের কাছে তিনি বিরোধী হয়ে যায়, আদর্শের বিরোধী হয়ে যায়। একটা সন্তান যুদ্ধে যেতে চায় এবং সেটা একটা সত্য এবং ন্যায়ের সংগ্রাম,
সেই সংগ্রামে তো সন্তানকে বাধা দিতে পারেননি। তখন তিনি বলেছিলেন, বাবা আমি তোকে কুরবানি দিলাম দেশের নামে। সেই শহীদ রুমি আমরা বুঝতেই পারছি যে গেরিলা যুদ্ধে তিনি প্রাণ হারিয়েছিলেন। সেই শহীদ রুমির কথা আমরা আজকেও স্মরণ করছি। সেই বয়স, যে কারণে এই কথাগুলো বললাম, যে রক্তদানের যে পুণ্য, রক্তদান তো মানুষ আহ শুধু রক্ত, মানুষ জীবন অনেক কারণেই দিয়ে দেয় আসলে। হ্যাঁ, খুব তুচ্ছ কারণেও মানুষ দিয়ে যায়। সাধারণ একটা কাউকে পেল না এই বয়সে, যে আমি তাকে পেলাম না, তার কাছ থেকে আমি প্রেম পেলাম না, ভালোবাসা পেলাম না, এই জায়গা থেকে তুচ্ছ বিষয় নিয়ে মানুষ সুইসাইড করে ফেলে। ভালো খুব একটা জায়গায় চান্স পেল না, এরকম বিষয় আমরা দেখি। এটা সিলি বিষয়, আমরা বলবো একেবারে তুচ্ছ বিষয়। একটা ভালো জায়গায় চান্স পায় না, সেখান থেকে জীবন দিয়ে, এগুলো আসলে খুব তুচ্ছ। মানে জীবন যদি আমরা বলি, কিছু জীবন থাকে যে জীবনগুলো পাখির পালকের মতো। পাখির পালক যখন টুপ করে পড়ে যায়, ঝরে পড়ে, সেটা যেরকম নিঃশব্দে হয় কেউ জানে না। আর কিছু জীবন হচ্ছে পাহাড়ের মতো। পাহাড়ের মতো, পাহাড় যদি ধসে পড়ে তাহলে কিন্তু এই আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ সেটা টের পায়, তাই না? একটা ভূমি কম্পিত হয়। ফলে কিছু জীবন আছে যেগুলো পাখির পালকের মতো টুপ করে পড়ে যায়, কিছু কেউ বলতে পারে না, পাশে থাকা মানুষও বলতে পারবে না, পাশে থাকার একটা পাখিও বলতে পারবে না, এমনকি সেই পাখিটাও বলতে পারবে কিনা সন্দেহ। আর কিছু জীবন আছে যেগুলো, যার ভার দেখে পাহাড়ও হাসে, পাহাড়ও সেখানে সমীহ করে। তো সেরকম জীবন, এই যে জীবনের দেওয়ার পুণ্যতা, হ্যাঁ, কোন একটা পুণ্য কাজের জন্য, মঙ্গলের জন্য, মানব কল্যাণের জন্য, দেশ এবং জাতির জন্য জীবন দিয়ে দেওয়া বা জীবন দেওয়ার যে শপথ, হ্যাঁ, সেই শপথে কারা যায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে? তারুণ্যের শক্তিতে উজ্জীবিত সেই যুবকরা, সেই 18 বছর বয়সী তরুণরাই সবার আগে সেই দেশ, জাতি এবং মানবতার কল্যাণে এগিয়ে আসে সব সময়। পৃথিবীর দেশে দেশে সব জায়গায় আমরা দেখব যে তারাই সব সময় তখন একদম জীবনের মায়া ত্যাগ করে তারা এগিয়ে যায়। আমরা দেখব যে জীবনের মায়া ত্যাগ করে এগিয়ে যাওয়া বলতে কি, আসলে সবসময় কি মানুষ একদম সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে জীবন দেয়? তা নয় কিন্তু। বিভিন্ন সময়ে দেশের প্রেক্ষাপটে, এই যে এখন বর্তমানে কোভিড সিচুয়েশন, যেটা আমরা প্যান্ডেমিক সিচুয়েশন যেটা বলছি, সেই সময়ে কিন্তু অনেকেই মাঠে ঘাটে কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এই যে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন, অনেক সময় আছে কাজ না করলেও পারতেন, স্কিপ করার সুযোগ আছে, তিনি করছেন না। তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। যে গবেষক এখন রাত দিন এই জার্মগুলো নিয়ে, এই জীবাণুগুলো নিয়ে গবেষণা করছেন, তার জীবনের ঝুঁকি আছে। যিনি ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছেন, যিনি সেটা নিচ্ছেন তার শরীরে, এটার প্রতিক্রিয়া অনেক খারাপ হতে পারে, কিন্তু তিনি সেটা ভাবছেন না। তিনি হয়তো একটা সুদূর প্রসারী একটা কল্যাণের কথা চিন্তা করে, মানুষের এই দুর্ভোগের কথা চিন্তা করে, জাতির কথা চিন্তা করে, সারা মানবতার কল্যাণের কথা চিন্তা করে তিনি সেই ঝুঁকিটা নিচ্ছেন। অর্থাৎ পুণ্যের জন্য তার জীবন যে আত্মদান, সেই আত্মদানটা হচ্ছে তারুণ্যের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে যৌবনের বৈশিষ্ট্য। এই কথাটা বলছেন, এই বয়সেই মানুষ শপথ নেয় ভালো কিছু করার। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কথমন্ত্র। এই বয়স যেমন রক্তদানের পুণ্য জানে, পুণ্য কাজে যেভাবে রক্ত দিতে জানে, পুণ্য কাজে রক্ত দেওয়ার যে উদ্দীপনা, যে প্রেরণা, যে প্রত্যয়, যে বিশ্বাস তার মধ্যে তৈরি হয়, একই রকম ভাবে এই বয়সটা ভয়ঙ্কর। কেন বলছেন কবি? কারণ এই সময়ে আমরা জানি যে এই মানুষের যখন শক্তি থাকে, সেটা সেই শক্তিটা যে কোনো ধরনের হতে পারে, শারীরিক শক্তি, মানসিক শক্তি, বিদ্যার শক্তি, বুদ্ধির শক্তি। এই যে মানুষের যখন শক্তির সঞ্চার হয়, তখন তার একটা যন্ত্রণা আছে, সৃষ্টির যন্ত্রণা। সেই সৃষ্টিটা সবসময় যে খুব কল্যাণমূলক কাজে তৈরি হয় তা নয়। কারণ এই বয়সে যেহেতু আমরা খুব একটা সবকিছু নতুন কিছুকে আমরা নিতে চাই, নতুন কিছুর প্রতি আকৃষ্ট হতে চাই, ফলে আমরা দেখব এই বয়সে অনেক ধরনের ভালো মন্দ, ন্যায় অন্যায়, বিভিন্ন ধরনের মতবাদ, দার্শনিক মতবাদ, বিভিন্ন ভাবধারা আমাদের মধ্যে আসে, বিভিন্ন জায়গা থেকে আমাদের মন্ত্রণা আসে, আহ আহ আমাদের লোভ আসে আমাদের কাছে, আমরা যাতে সেগুলোর প্রতি আকৃষ্ট হয়। ফলে এই সময় খুব সচেতন থাকতে হয়, খুব সজাগ থাকতে হয় যে আমি আসলে কোন মতকে গ্রহণ করব, আমি কোন পথে যাব,
কোন কাজটা করা আমার জন্য উচিত এবং কোন কাজটা করা আমার জন্য অনুচিত, কোন পথে গেলে আমার জন্য এবং মানুষের জন্য, আমরা তো শুধু কেবল ব্যক্তি আমির জন্য চিন্তা করি না, আমরা তো করা উচিত না, তাই না? আমরা কেবল একজন ব্যক্তির সুখের কথা নয়, আমরা সবসময় যখন আমরা জীবনকে পরিচালনা করব তখন অবশ্যই একই সাথে আমার ব্যক্তি যেমন থাকবে, আমি নিজে যেমন আমার নিজের কল্যাণের কথা চিন্তা করব, একই সাথে আমার কোনো কাজ যাতে মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য সেটা অমঙ্গলজনক না হয়, ক্ষতিকর না হয়, আর অন্য মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। এই রকম আমাকে শপথ নিতে হবে, আমাকে পথ চিনে নিতে হবে, আমার মত চিনে নিতে হবে। আমি কোন পথে পরিচালিত হব, কোন মতে পরিচালিত হব, যে মত এবং যে পথ দেশ, জাতি এবং জনগণের, মানুষের, মানে সর্বোপরি মানুষের কল্যাণে যাতে ব্যবহৃত হয়, সেই রকম আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার শিক্ষা যাতে মানুষের কল্যাণে পরিচালিত হয়, সেই জায়গাটাকে থেকে আমি চিন্তা করব। সেই জায়গা থেকে আমার অনেক ধরনের যে মন্ত্রণা আসবে, সেই মন্ত্রণা থেকে নিজেকে দূরে সরিয়ে সঠিক কল্যাণ ন্যায়ের পথে নিজেকে পরিচালনা করাটা খুব জরুরি এই বয়সে। 18 বছর বয়স যে দুর্ভার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়স দুর্ভার, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র সহস্র প্রাণ। ওই যেটা বলছিলাম যে এই বয়সে অনেক ধরনের মন্ত্রণা আসে, এই বয়সে অনেক ধরনের মত পথের সাথে আমরা পরিচিত হই, ফলে এই সময় যদি আমরা হাল ঠিক রাখতে না পারি, একটা ঝড়ের সাথে তিনি তুলনা করেছেন, ঠিক ঝড়ের সময় যদি মাঝি যদি তার হাল ঠিক করে না ধরতে পারে, তাহলে যেরকম সে একটা বিপদের সম্মুখীন হতে পারে, ঠিক সেরকম আমরা দেখব যে এই বয়সেও যদি আমরা আমাদের জীবনটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য যদি হাল না ধরতে পারি, তাহলেও আমাদের সামনে বিপর্যয় মুখোমুখি হতে পারি, আমাদের পদস্খলনের সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে আমরা কি করব, এই সময়ে এই দুর্যোগ, এটা একটা দুর্যোগ, কারণ যেহেতু এই বয়সে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা অনেক সময় পারি না, আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খাই। ফলে সেই সময়ে সঠিকভাবে, হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নেওয়া, আমরা কি করব, আমরা সব ধরনের, যেহেতু ওই যে প্রথমে বলছি, এখানে বলছি যে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়, সেই জটিলতাকে অতিক্রম করে জীবনকে সঠিক পথে পরিচালনা করা, হ্যাঁ, যাতে আমাদের পদস্খলন না হয়, সেই জায়গা থেকে আমাদের খেয়াল রাখতে হবে। 18 বছর বয়সে আঘাত হাসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় ধরে ধরে। ওই একই বিষয় আগের যে এটা পড়েছি আমরা, এরকমই যে অবিশ্রান্ত এখানে আঘাত হাসে, আমাদের মাঝে অবিশ্রান্ত আকাশে নিজের মধ্যে নিজের একটা দ্বন্দ্ব তৈরি হয়, যে আমি যেটা করছি সেটা কি ঠিক করছি, আমি যে পথে যাচ্ছি সেটা কি ঠিক পথে যাচ্ছি, আমি যে কাজটা করছি সেটা কি ঠিক করছি, আমার কি এটা করা উচিত, এটা কি করা অনুচিত, কি করবো, এরকম একটা দ্বন্দ্ব, একটা কন্ট্রাডিকশন আমাদের নিজেদের মধ্যেই সবসময় তৈরি হয়, যে অবিশ্রান্ত নিজেদের মধ্যে একটা তৈরি হয়। এই জায়গাটাকে আমাদের অতিক্রম করতে হবে। এবং একই সাথে আমরা যখন যে কোনো কাজ করি, যে কোনো কিছু করতে উদ্যোগী হয়, উদ্যম তৈরি হয় আমাদের মধ্যে, অনেক সময় আমাদের মধ্যে সেই কাজের ব্যর্থতা আসতে পারে। সবসময় যে আমরা সফল হব তা তো না, অনেক সময় আমাদের সফলতা আসবে না, আমরা ফলাফল হয়তো আমাদের আশানুরূপ আমরা পাবো না, যেরকম আমি প্রচেষ্টা করে গেছি সেই রকম হয়তো আমার প্রত্যাশিত রেজাল্ট আসবে না, তাই না? সেই প্রত্যাশিত রেজাল্ট না আসলে কি হয়, আমাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়, একটা দীর্ঘশ্বাস আমরা তৈরি হয়, তাই না? যন্ত্রণা তৈরি হয়, বেদনা তৈরি হয়। আমরা দেখবো অনেক ছেলে মেয়েরা, অনেক ছাত্রছাত্রীরা, তারা যেরকম প্রত্যাশিত রেজাল্ট তারা চেয়েছিল, এটা এইচএসসি তে হতে পারে, এসএসসি তে হতে পারে, বা পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বলতে পারি, কিংবা এমনকি হয়ে যাওয়ার পরেও সেটা ঠিকঠাক মতো পরিচালনা করা, ঠিক জায়গায়, মানে নিজের যে গোল সেটা অতিক্রম করা, সেটা অ্যাচিভ করা, এই সময় আমরা অনেক সময় পারি না, আমরা ব্যর্থ হয়ে যাই। ফলে এক সময় আমরা ব্যর্থ হয়ে গেলে আমাদের মধ্যে এক ধরনের দীর্ঘশ্বাস, হতাশা, হতাশা, এইরকম মানে প্রচন্ড যন্ত্রণা, কষ্ট সেটা তৈরি হয়। সেই যন্ত্রণা, কষ্ট, এটাকে কিন্তু সচেতন ভাবে, সজাগ ভাবে আমরা সেটাকে আমরা জয় করব, আমরা সেটাকে ওভারকাম করব।
করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণ এগুলো আসবেই, জীবনে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা আসতেই পারে, এটা নিরবিচ্ছিন্ন না, কখনোই সফলতা নিরবিচ্ছিন্ন হতেই পারে না। মানুষের ব্যর্থতা আসে, ব্যর্থতার পরেই কিন্তু সফলতা আসে। সেই ব্যর্থতা জীবনে আসবে, মনে আসবে, সব জায়গায় শিক্ষায় আসতে পারে, আমার আমার স্বপ্নের মধ্যে আসতে পারে। হ্যাঁ, আমি যে স্বপ্ন দেখে এগিয়ে যেতে চাই, বাস্তবায়ন করতে চাই, সেখানে আসতে পারে। ফলে ব্যর্থতাগুলোকে আমি কি করব? ব্যর্থতাগুলোকে আমি সফলতায় রূপান্তরিত করব। একটা ব্যর্থতাকে শিক্ষা নিয়ে আমি আরো কঠোরভাবে, আরো বিপুল উদ্যমে আমি সামনের দিকে আমার সেই বাধাটাকে অতিক্রম করার আমি চেষ্টা করব। ফলে এই সময় ব্যর্থ হলে চলবে না, ব্যর্থ হওয়া যাবে কিন্তু কখনো হতাশ হওয়া যাবে না। এই বয়সে সেরকম হয়, মনে হয় এখানেই বুঝি শেষ, আর বুঝি আমার জীবন আর সামনের দিকে এগুলো না, এখানেই বুঝি আমাকে শেষ করে দিতে হবে। না, সেরকম করা যাবে না। জীবন কখনো থেমে থাকে না, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় বিপুল উৎসাহে, বিপুল উদ্যমে এবং নতুন শিক্ষায়। আমার ব্যর্থতা থেকে শিখে গিয়ে আমি নতুন ভাবে সেটাকে শুরু করব। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়সে বাঁচে দুর্যোগে আর ঝরে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এই যে এত এত মন্ত্রণা, এত যন্ত্রণা, এত বেদনা, এত সফলতা, আহ আবার এত দুঃসাহস, স্পর্ধা এবং অনেক কিছু, আমরা কিন্তু সবকিছুই ইতিবাচক তা নয়, অনেক নেতিবাচক বৈশিষ্ট্য এই বয়সের আছে। তারপরও কবি বলছেন যে তবু 18 শুনেছি জয়ধ্বনি। পৃথিবীর দেশে দেশে আমরা দেখব যে সেই এই বয়সের তরুণরাই নতুন কোনো কিছু করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, পুরো সভ্যতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, পুরো জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। ফলে আমরা বলবো যত দুর্যোগ এবং ঝড় আসুক, আসলে দুর্যোগ এবং ঝড়ের মধ্য দিয়েই, ভাঙনের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হয়। কেবল একক কিছু হলো না, তার মধ্যে আসলে কিছু তৈরি হয় না, নতুন কিছু সৃষ্টি হয় না। নতুন কিছু সৃষ্টি করতে হলে পুরাতনকে ভেঙে দিতে হয়, তবেই নতুন কিছু সৃষ্টি হয়। একটা ঝড়, একটা উত্তাল সময় অতিক্রম করে নতুন কিছু সৃষ্টি হয়, তাই না? ফলে আমরা দেখব কবি বলছেন এই বয়সের জয়ধ্বনি আমি শুনছি, তবুও শুনছি। কেন শুনছি? তিনি প্রত্যাশা করছেন যে এই বয়স, আসলে এই বয়সটাই আসুক, ঝড় ঝঞ্ঝা দুর্যোগ সবকিছুকে অতিক্রম করে, হ্যাঁ, বিপদের মুখে এ বয়স অগ্রণীর, এ বয়স তবু নতুন কিছু। সবকিছুর পরেই এই তরুণরাই কিন্তু নতুন কিছু করে, তরুণরাই কিন্তু পথ দেখায়। এই জায়গা থেকে তিনি বলছেন তবুও শুনেছি 18 জয়ধ্বনি। 18, হ্যাঁ, এ বয়স যেন ভীরু, কা পুরুষ নয়। হ্যাঁ, এ বয়সের কথা জেনে রাখো, এই বয়স ভীরু নয়, কাপুরুষ নয়, তারা কাপুরুষ হতে পারে না। পথ চলতে এ বয়স যায় না থেমে, কখনো থেমে থাকে না, থেমে যায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। তিনি বলছেন এই যে ভীরু কাপুরুষতা, এটা একটা জাতির জন্য কোনোভাবেই ইতিবাচক হতে পারে না। ফলে পথ চলতে গিয়ে এই বয়স থামে না, তারা কখনোই ব্যর্থ হয়ে আবার নতুন নতুন কিছু করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, তাদের মধ্যে কোনো সংশয় থাকে না। এই জায়গা থেকে তিনি বলছেন যে এদেশের বুকে 18 আসুক নেমে। খেয়াল করতে হবে, কবি যখন বলছেন তখন সেই পরাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে তিনি 18 জয়ধ্বনি চেয়েছেন, 18 নেমে আসুক চেয়েছেন। কারণ কেন? কারণ পরাধীনতার শৃঙ্খল পায়ে যে জাতি ছিল দীর্ঘদিন, হাজার বছর, তাদের, তারা স্বাধীনতার স্বাদ ভুলে গিয়েছে। কেমন? সেই স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার জন্য তিনি 18 বছর নেমে আসুক জাতীয় জীবনে, সেটা প্রত্যাশা করেছেন। সেটা কেবল সেই 47-এর আগের কথা না, পৃথিবীর দেশে দেশে যুগে যুগে 18 জয়ধ্বনি হতেই থাকবে। 18 যে বিজয়, সেটা থেমে থাকবে না, সেটা হতেই থাকবে। 18 বিজয় সবসময় ঘোষিত হতে থাকবে। কারণ 18 বছর কেবল একটা বয়স নয়, 18 বছর একটা উদ্দীপনার নাম, 18 বছর বয়স একটা স্পর্ধার নাম, 18 বছর বয়স একটা দুঃসাহসের নাম, যেটা চিরকালীন, যেটা চিরকালীন দেশ কাল পাত্র ভেদে সব সময়ের জন্য এটা খুব খুব দরকার, খুব প্রত্যাশিত, যে কোনো দেশের জন্য, যে কোনো জাতির জন্য, যে কোনো মানুষের জন্য। তাই কবির সুরের সাথে সুর মিলিয়ে আমিও বলবো যে এদেশের বুকে 18 আসুক নেমে, সব সময়, সব কালের জন্য, যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্ভোগে, যে কোনো সংকটে, যে কোনো বিপদে 18 আসুক, 18 আসুক। 18কেই চাই আমরা, 18কেই চাই। আজকে এখানেই রাখবো, অন্যদিন আমরা অন্য কোনো আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে এখানেই শেষ করব।
সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে এবং অবশ্যই যে